নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। সন্ধ্যে 7টা মানেই বাংলা যা ভাবে। হ্যাঁ, বাংলা যা ভাবে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, শুরুতেই তাই বলি, অযোগ্যদের অনিয়মের দায় যোগ্যদের ঘাড়ে কেন গেল বলুন তো? এ প্রশ্ন আমার আপনার প্রত্যেকের। এ প্রশ্ন তুলে ভোটের বাংলায় নতুন এক আন্দোলনের শুরুও হলো। শহীদ মিনার চত্বরে বিক্ষোভের পাশাপাশি আইনি লড়াই চলছে। হাইকোর্টের রায়কে এক প্রকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারারা। আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনীহা কেন, এ প্রশ্ন উঠছে। হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছেন মুখ্য সচিব। আর এই প্রেক্ষাপটে চাকরি বাতিল নিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করতে ছাড়েননি অমিত শাহ। পাল্টা মুখ্যমন্ত্রী তিনি এর জবাবও দিয়েছেন। একবার বিস্তারিতভাবে দেখাই আপনাদের কি কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, কে কি বলছেন। আমরা অযোগ্য প্রমাণ করুক, বার করে দিক আমাদের। 19,000কে সৎকে বলি দিয়ে 5,000 অসৎকে বাঁচানোর জন্য এটা কোনো জায়গা থেকে মেনে নেওয়া যায় না। কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? দুর্নীতির দায় এক রায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কার দোষে খাড়া নেমে এলো যোগ্যদের ঘাড়ে? চাকরির দাবিতে এতদিন ধর্ণা দেখেছে বাংলা। এবার আদালতের রায়ের পর সদ্য চাকরিহারাদের ঠিকানাও সেই ধর্ণাতলা। প্রতিবাদ আন্দোলন যেমন চলবে, তেমনি আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তারা। রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে তারাও যাচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদও মামলার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? गरीब युवा को नौकरी देने के लिए 10 से 15 लाख की रिश्वत ली जाती है। রাজনীতির তরজার মধ্যেই মঙ্গলবার শহীদ মিনারের জমায়েত থেকে চাকরিহারাদের প্রশ্ন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের অপরাধের দায় তাদেরও বইতে হবে কেন? কোনো কারচুপির সঙ্গে যুক্ত নই, এটা আমরা চিৎকার করে বলতে পারি। এটা হচ্ছে কি ঠকবাজ থেকে গাউজার হয়ে গেল। এটা কি হচ্ছে সরকারের? এইটা আমরা কি মানবিক মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি? নির্লজ্জ মুখ্যমন্ত্রী। যেখানে যোগ্য অযোগ্য পার্থক্যটা নির্ধারণ করা হচ্ছে, সেখানে যোগ্যদের কেন অযোগ্যদের সাথে মিশিয়ে দেওয়া হলো? আদালতে সিবিআই এর পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, শিক্ষক নিয়োগে 8ম দফার কাউন্সেলিং হয়েছিল প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর। নিয়োগের তথ্য দিয়ে SMS গিয়েছিল মোবাইলে। সিবিআই এর দাবি, গ্রুপ ডির প্রায় 45% নিয়োগেই দুর্নীতি হয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ প্রায় 38.5%। একাদশ দ্বাদশ শ্রেণীতে 14.47% নিয়োগে বেনিয়ম হয়েছে, আর নবম দশমের ক্ষেত্রে তার হার 8.5%। সিবিআই যখন এই দাবি করছে, তখন নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এই সংক্রান্ত মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি সংক্রান্ত যেই হলফনামা জমা দেন মুখ্য সচিব, তা দেখে অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, তাহলে কি ধরে নেব যারা গ্রেফতার হয়েছেন তারা এতটাই প্রভাবশালী যে মুখ্য সচিবও দ্রুত বিচার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? এই ব্যাপারে মুখ্য সচিবকে 2 সপ্তাহের সময়সীমা দিয়েছে আদালত। চিফ সেক্রেটারি যদি মনে করেন যে তাবেদারি করে যাবেন মুখ্যমন্ত্রী আর জুডিশিয়ারির কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, গ্রেফতার করা হোক ওনাকে। তারা যখন দেখবে চিফ সেক্রেটারি গ্রেফতার হয়েছে, তখন বাকিরাও ঠিক লাইনে চলে আসবে। পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে একটি অংশ এই গণ্ডগোলটা করেছিল, যারা আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ। অবাঞ্ছিত ঘটনা, সরকার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমার মনে হয় ভোট নির্ধারিত সময় হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে, মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। নিয়োগের দাবিতে আন্দোলন চলছেই, তার মধ্যেই আরও এক আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলায়। অরিত্র ঘোষ, সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। ফলে গতকাল ঐতিহাসিক রায়ের পর 25,753 জনের মধ্যে কেউ কেউ ন্যায্য উপায়ে চাকরি পেয়েছেন, যোগ্যতারা কেউ কেউ অন্যায্য উপায়ে। ফলে হোয়াট নেক্সট, এখন কি হবে, এই বিষয় নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। এই মুহূর্তে এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যোগ্যরা বেকার, দায় কার? এ প্রশ্নের উত্তর আমি আপনি আমরা প্রত্যেকের
খোঁজার চেষ্টা করছি। এই সময় দাঁড়িয়ে যারা গত পরশুদিন পর্যন্ত জানতেন যে তাদের জীবন চলে যাচ্ছে সচ্ছলভাবে, কিন্তু এবার কি হবে গতকাল এই ঐতিহাসিক রায়ের পর, এই প্রশ্নের উত্তরই আমি খোঁজার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে, আমার সঙ্গে রয়েছেন কৃষাণু, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি কৃষাণু মিত্র। কৃষাণুকে আমি স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি, সায়নকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সদ্য চাকরিহারা প্রিয়াঙ্কা সাউ। প্রিয়াঙ্কা, আপনাকেও স্বাগত জানাই TV9 বাংলায়। আমি প্রথমেই প্রিয়াঙ্কার কাছে যাব। প্রিয়াঙ্কা, গতকাল এই ঐতিহাসিক রায়, এর আগে আপনার সঙ্গে যা হয়েছিল সেটাও তো ঐতিহাসিকই বলা যায়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভূতপূর্ব, যে এর আগে চাকরির দাবিতে দেখেছিলাম যে আমরা ধর্ণা আন্দোলন, এখন চাকরিহারারা তারা যোগ্য, তারা বলছেন আমাদের কি দোষ ছিল। এ প্রশ্নের উত্তর খুঁজতে আপনারা কি পদক্ষেপ করবেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে আমরা যখন ভোটদান করি তখন ভোটদানের সময় আমরা যদি সচেতনভাবে কোনো সিদ্ধান্ত না নিই, তার ক্ষেত্রে আমাদের ভুক্তভোগী হতেই হয়, এবং তার প্রকৃত দৃষ্টান্ত এখন আমাদের সামনে চলে এসেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন উচ্চতর আদালত রয়েছে, তার দ্বারস্থ হব, অবশ্যই হব, কারণ আমার যোগ্যতা আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এটা প্রকৃতপক্ষে দায়িত্ব যার ছিল সেটা হচ্ছে সরকারের এবং এসএসসির। তারা যদি কোর্টে একটা এফিডেভিট দিয়ে এটুকু বলতে পারতেন যে এরা অযোগ্য এবং এরা যোগ্য, বাকি যাদের রিপোর্ট সিবিআই দিয়েছে তারাই অযোগ্য, বা বাকি যারা 19,000 আছে তারা যোগ্য, এই সেগ্রিগেট যদি করে দিত, তাহলে কিন্তু আজকে আমরা এইভাবে চাকরিহারা হতাম না। আপনি তাহলে আপনার কথার শুরুতে বলছেন যে উনি প্রচন্ড সহানুভূতিশীল, ভালো লাগছে। আপনি আপনার কথার শুরুতে যেটা বললেন যে এই মুহূর্তে আপনি সরাসরি রাজ্য সরকারকে দেখে দিলেন, দোষী করলেন, যে আপনি ভোটের কথা বলছেন, যারা ভোট দিয়েছেন ভোট দেওয়ার সময় সচেতন হওয়া উচিত। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণসমদ হয়। যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা এই অন্যায্য উপায়ে চাকরি নিলেন, সেক্ষেত্রে তারাও তো দোষী। দেখুন, তারা যে আজকে অন্যায় করার পরিসরটা আগে পেয়েছে, তারপর তো চাকরি টাকা দিয়ে চাকরি কেনা যায়, এই জিনিসটার সাথে তারা অবগত হয়েছে। আজকে আমাকে যদি সেই প্রলোভনটা না দেখানো হতো, আমি যদি না জানতাম, আমি যদি মিষ্টির দোকানটাই না পেতাম, তাহলে তো টাকা দিয়ে মিষ্টিটা কিনতে পারতাম না। আগে তো তার জন্য মিষ্টির দোকানটা তৈরি হয়েছে, মিষ্টিটা তৈরি হয়েছে, তারপর তো আপনার এই প্রশ্ন নিয়ে আপনার এই প্রশ্ন নিয়েই আমি সরাসরি কৃষাণুর কাছে যাচ্ছি। কৃষাণুর কাছে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি কৃষাণু এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও থেকে রয়েছে। কৃষাণু, এই গোটা পরিস্থিতির জন্য সদ্য চাকরিহারা একজন, তিনি এই ঐতিহাসিক রায়ের পর বলছেন যে সরাসরি আপনাদেরকে দায়ী করছেন, বলছেন আপনারা নাকি, তৃণমূল কংগ্রেস নাকি, সরকার নাকি এই পরিসর দিয়েছে, যে পরিসরে এই দুর্নীতি একজন চাকরি প্রার্থীও করতে পারেন। কি বলবেন? না, এরকম তো ওনার প্রথম বাক্য চয়নেই বুঝে গেছিলাম ওনার রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক বিশ্বাসের জায়গাটা। যাই হোক, সেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। পরিস্থিতির বিষয় রেখেছে ইম্পর্টেন্ট, রাজনৈতিক বিশ্বাস নয়। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ন্যায়োচিত কথা হতে হবে, সত্যনিষ্ঠ কথা বলতে হবে। আজকে যারা অভিযোগ করলো তাদেরকে তাদের অভিযোগটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য তারা আদালতে গেছিলেন, আদালত তাদের কথাতে রাজ্য প্রশাসনের উপর বিশ্বাস না রেখে সিবিআইকে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের জন্য তারা এই দায়িত্ব দিয়েছে। তাহলে যারা তদন্ততে ব্যর্থ, যারা আপনাদের শুধুমাত্র সিলেক্টিভ লিক করে, শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, এই যে একটু আগে যে সূচিটা দেখছিলাম 45%, 35%, 8%, 5%, এই যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যে এই সংখ্যাগুলো তারা ভাসিয়ে দিচ্ছে, কিন্তু তারা বুক চিতিয়ে বলতে পারছে না কে যোগ্য কে অযোগ্য। তারা কিন্তু একবারও সেটা বলতে পারছে না, কিন্তু তারা পরিসংখ্যান দিচ্ছে। তারা 3 বছর ধরে সান্ধ্য আলোচনায় মিডিয়া কন্টেন্ট দিয়ে, ছেড়ে দিন না মিডিয়ার সান্ধ্য আলোচনায় আপনি আজকে আছেন, ছেড়ে দিন। আপনি বলুন যে এই পরিস্থিতি হলো কেন, আপনার রিয়েলাইজেশন বলুন। ছেড়ে দিন মিডিয়া ট্রায়াল, ছেড়ে দিন কে কি বলছেন, ছেড়ে দিন কার কি পলিটিক্যাল ওরিয়েন্টেশন, আপনি আপনার কথা বলুন। তো TV9 আমার প্রতি সদয় হলে তো হবে না। আমি যেটা আমার বক্তব্য আমি বলবো, সেটা বারবার আটকাবার প্রয়োজন নেই। আমি আবার বলছি, বলুন, যে যারা অভিযোগ করেছিল তারা তাদের অভিযোগটাকে প্রমাণ করতে পারছে না, তাদের আদালত, তাদের সিবিআই, তো এখন বিচার করুন যোগ্য কারা। তাহলে আমরা তো জানি সিবিআইতে যোগ্য নিয়োগ হয়েছিল, তাহলে সেই নিয়োগে যারা যোগ্য প্রতিফলিত হয়েছে, সেই যোগ্য নিয়োগে তারা
তদন্ত ঠিক মতো করতে পারছে না, তারা ফেল করছে। তাহলে যোগ্যর ব্যাখ্যাটা কি? ঠিক, যোগ্য কারা? আমরা তো এই জন্য রাজ্য সরকার এই অভিযোগটা ওঠার পর অ্যাকোমোডেশনের মানসিকতাতে তাদেরকে বলেছিল যে আমরা এক্সট্রা জব, এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে অ্যাকোমোডেট করব। ঠিক যেইভাবে 1996 সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় 2200 শিক্ষকের নিয়োগ আদালত বেআইনি বলেছিল এবং 2013 সালে তাদের বেআইনি নিয়োগ করে দেওয়ার পর হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকার কিন্তু মানবিক একটা সরাসরি আমি আপনাকে এইভাবে একচেটিয়া কথা ভাসিয়ে দিলে সান্ধ্য আলোচনার কন্টেন্ট বিচারপতি তাদের আইনের খাতায় না লেখা কথাগুলো শুধু ব্যক্ত করে সান্ধ্য আলোচনার কন্টেন্ট দেবেন। এইভাবে এই ভাঙতাটা মানুষ ধরে ফেলেছে। এবং তাহলে সুপ্রিম কোর্টে রাজ্য কৃষাণু, তাহলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে এসএসসি এরা তাহলে যাচ্ছেন কাদের পাশে? মুখ্যমন্ত্রী বললেন যে কাদের পাশে যাওয়ার জন্য, এটা প্লিজ একটু বুঝিয়ে বলুন। আমরা তো অ্যাকোমোডেশনের মানসিকতা, যেইভাবে 1996 সালে অবিভক্ত মেদিনীপুর জেলাতে সিপিএম এর সময়ে যে বেআইনিভাবে যে নিয়োগ হয়েছিল 2200 শিক্ষকে, তার যে পর্যালোচনা আদালতের ছিল 2013 সালে, সেইখানে রাজ্য সরকারের যে দৃষ্টিকোণ ছিল যে এক একজনের 16 বছর, 17 বছর, 18 বছর চাকরি হয়ে গেছে, তারপর একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি সেই সময়ের অ্যানেকডোট টেনে আজকে বলছেন 25,753 জন এই ঐতিহাসিক রায়কে ডিফেন্ড করার চেষ্টা করছেন। বেশ, আমি আপনার কাছে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে সায়ন রয়েছেন। সায়ন সিপিআইএম নেতা এবং আইনজীবী। সায়ন, গতকালের এই রায়, এই ঐতিহাসিক রায়, আমি বারবার বলছি তার কারণ 25,753 জনের চাকরি একদিনে চলে যাওয়া নট এ ম্যাটার অফ জোক, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক। এবং এই ঐতিহাসিক প্রেক্ষাপটে এবার কারা যোগ্য কারা অযোগ্য, তাদের কি হবে, ভবিষ্যৎ কি, কারা ন্যায্য উপায়ে চাকরি পেয়েছেন, কারা অন্যায্য উপায়ে দুর্নীতি তো হয়েছে, এ কথার বলার অপেক্ষা রাখেন আমার আপনাদের দিকে, মানে সিপিএম এর দিকে সেই সময়ের অ্যানেকডোট টানছেন তৃণমূল কংগ্রেস। আবার চাকরিহারা তারা বলছেন যে পরিসর, এই দুর্নীতির পরিসর তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আদারওয়াইজ কেউ অন্যায্য উপায়ে চাকরি পাবেন কি করে? মিষ্টির দোকান না নিয়ে গেলে মিষ্টি কিনবেন কি করে? কি বলবেন? আমি আমার কথা শুরু করবার আগে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই। আজকে একজন শিক্ষিকা তিনিও এই প্যানেলে রয়েছেন এবং তিনি আজকে এই কথাগুলো যখন বলছেন, তিনি এতদিন যে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন তাদেরকেও আজকে দেখতে হচ্ছে যে আমি যাদের কাছে গিয়ে পড়াশোনা শিখেছি তাকে আজকে মিডিয়াতে এসে বসে এই কথাগুলো বলতে হচ্ছে। এটার জন্য যদি দায় বা লজ্জিত রাজ্য সরকার না হয়, এদের চাইতে মোটা গন্ডারের চামড়ার চাইতেও মোটা যদি কারো চামড়া হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূলের চামড়া। যে শিক্ষক শিক্ষিকার মতো একটা ডিগনিটির চাকরি, যে ডিগনিটির সাথে সমাজ ব্যবস্থা দেখে, যারা সমাজ তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা সমাজ তৈরি করে, সেই শিক্ষক শিক্ষিকাদের ডিগনিটি নিয়ে প্রশ্ন উঠে গেল। যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের ডিগনিটি নিয়ে প্রশ্ন উঠে গেল। আজকে কোথায় দাঁড়ালো তাদের মান সম্মান? এই প্রশ্নের উত্তর আজকে তৃণমূল দেবে না। আমার 1 নম্বর কথা। আমার 2 নম্বর কথা, শুনুন, এই ভাঁওতাবাজির গল্প বন্ধ করুন। 1997 সালে এসএসসি তৈরি হয়। 1998 থেকে 2011 সাল 1,79,603 জন চাকরি পেয়েছে। তার মধ্যে বিজন সরকারও চাকরি পেয়েছে, যে তৃণমূলের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা। আপনার ক্ষমতার সময়তে, তৃণমূলের ক্ষমতার কালে 2টো এসএসসি নিয়েছেন। একটা এসএসসির ব্যবস্থা সিপিআইএম করে গেছিল, তাই জন্য তাতে কোনো দুর্নীতি হয়নি। আর একটা এসএসসি 2016 এসএসসি, যে এসএসসি পরীক্ষায় র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়ে গেল। যত শূন্যপদ তার চেয়ে বেশি চাকরি হয়ে গেল। একেবারে এই জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসছে, হয়তো বারবার বিভিন্ন সময়কার অ্যানেকডোট আসছে। আপনি হয়তো আপনার সময়কার অ্যানেকডোট, মানে সিপিআইএম এর সময়কার অ্যানেকডোট, বামেদের সময়কার অ্যানেকডোট আনলেন, কিন্তু এই অ্যানেকডোট কখন কি হয়েছে, আজ এই ঘটনা ঘটলো, ভবিষ্যতেও তো হয়েছিল। কোনো দুর্নীতি, পূর্বের কোনো দুর্নীতি বা এরকম অপ্রীতিকর ঘটনা দিয়ে জাস্টিফাই করা যায় না। আমরা আজকে এই অনুষ্ঠান করছি জাস্টিফাই করার জন্য নয়। কি হবে এই 25,753 জনের মধ্যে যারা যোগ্য তাদের কি হবে, সে প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে আরও 2 অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আলাপ করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, আমার সঙ্গে রয়েছেন বিজেপি প্রতিনিধি অভ্র সেন। শামীম ভাই, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই মুহূর্তে যা পরিস্থিতি, এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই
এতজনের মধ্যে যারা যোগ্য রয়েছেন তারা কি করবেন, তার কারণ একটা অভূতপূর্ব আন্দোলন আমরা এবার দেখছি চাকরিহারাদের, তাদের নিজেদেরকে যোগ্য প্রমাণ করার জন্য। আপনি কি মনে করেন শামীম সাহেব? দেখুন, এই যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এটা আইডেন্টিফাই করবেন কিভাবে এবং কারা কারা সব থেকে গুরুত্বপূর্ণ কারা আইডেন্টিফাই করবে? এই দায়িত্ব অর্পিত ছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, এই দায়িত্ব অর্পিত ছিল বোর্ডের এবং এই দায়িত্ব অর্পিত ছিল স্টেটের উপরে। এবং আদালত নির্দিষ্টভাবে স্টেটকে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে অন এভিডেভিট দিতে বলেছিলেন যে তোমরা জানাও যে কত ইরেগুলারিটিজ আছে, কত ইলিগালিটিজ আছে, কোন ক্যাটাগরিতে কত ইলিগালিটিজ আছে এবং তারা কারা। আচ্ছা, রাজ্য দায়িত্ব নিয়ে সেই লিস্ট দিয়েছিল, এসএসসি যে লিস্ট দিয়েছিল সেই লিস্ট কি একটা নির্দিষ্টভাবে মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা এই লিস্টে যা তথ্য দিয়েছেন এটাই কি শেষ? যে লিস্ট দিয়েছিলেন দেখবেন ওই রায়টি পড়বেন 204 নম্বর পেজে 240 নম্বর প্যারাগ্রাফ নির্দিষ্টভাবে এসএসসি লিস্ট এই রায়ে তুলে দিয়েছেন। আমরা এই লিস্ট যখন এসএসসি দেয় তারপরে আমরা ডাটা দিয়ে দেখিয়েছি, দেখুন এই লিস্টে কোথাও পাবেন এক্সেস অ্যাপয়েন্টমেন্টের। বুঝতে পেরেছি, তাহলে পরিস্থিতির অস্বচ্ছতা সেখানেও কিছুটা নিয়োজিত ছিল। আমি ইন ডিটেল আরো জানবো। এই যে এখন পর্যন্ত যা পরিস্থিতি, আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক, তাহলে হোয়াট নেক্সট? মানে কোথায় দুর্নীতি হয়েছে, ন্যায্য অন্যায্য, নানা বিশেষণে অভিধা, নানা বিশেষণে গোটা পরিস্থিতি একেবারে ঝলসে গিয়েছে। এবার কি মনে হচ্ছে? কাউকে দোষারোপ না করি, যোগ্যদের কি হবে? আমি একই প্রশ্ন রাখছি। এই অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের অকর্মণ্যতার জন্য। অকর্মণ্যতা বলে হয়তো আমি কম বললাম। দেখুন, তৃণমূল কংগ্রেস অর্গানাইজড ক্রাইম করেছে কিভাবে? একদম বাজারে আলু পটল বিক্রি করার মতো চাকরি বিক্রি করেছে। একটা টাকা ধার্য করে এরা কিন্তু এই ক্যান্ডিডেটের থেকে টাকা নিয়েছে। এবার এটা একদমই নয়, হ্যাঁ, এবার এটা একদমই নয় যে 25,000 জন যাদের চাকরি গেছে সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তা কিন্তু নয়। কিন্তু এটা প্রমাণ হবে কি করে? এসএসসি তো দায়িত্ব সহকারে ওএমআর শিট যেগুলো ছিল সেগুলোই ডিস্ট্রয় করে দিয়েছে। ইনফ্যাক্ট খালি ফিজিক্যাল ওএমআর শিট নয়, এদের সার্ভার থেকে যে ডেটাগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে, আর অর্ডারের কপিতে সেটা রিফ্লেক্টেড। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট কি অবস্থায় চলে গেছে ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট দায়িত্ব সহকারে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করাটা কিন্তু বৈধ বলে দিয়েছিল। মানে তারা ডিসিশন নিল যে আমরা সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করব, রাজস্বের টাকা দিয়ে এদেরকে টাকা দেব, মায়না দেব, এবং তার জন্য যারা বেআইনিভাবে চাকরি পেল আমরা জানি। কিন্তু সিএম বলছেন চাকরিহারাদের পাশে আছেন, সুপ্রিম কোর্টে যাবেন। তার মানে তিনি শুভজিৎ দা, চাকরি হারাদের পাশে উনি আছেন কিভাবে আমরা তা দেখতে পাচ্ছি। এই যে 25,000 জনের উপরে চাকরি হারালেন, কারা সঠিক চাকরি পাবো আর কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এটা চিহ্নিতকরণ করবে কে? ফিরদৌস দা একদম ঠিক বলছিলেন, চিহ্নিতকরণ করার রাস্তা ছিল ওই ওএমআর শিট এবং দায়িত্ব ছিল স্টেটের, দায়িত্ব ছিল এসএসসি। এরা হ্যান্ড ইন গ্লাভ প্রত্যেকে জড়িত। তাহলে কি হবে এখন? কি হবে হোয়াট নেক্সট? এখন কি হবে তাহলে? পুরো ক্যাবিনেটটাই দুর্নীতির সঙ্গে জড়িত, মাথা মুখ্যমন্ত্রী নিজে জড়িত, নয়তো এই পরিস্থিতি হতে পারে না। আমরা আশা করব আদালত একটা কিছু বেশ কিন্তু যারা দোষী একদম টপ টু বটম, একদমই আমরাও তাই, প্রত্যেকে আমরা তাই চাই এই গোটা পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে যে চিনতে পারে সাধারণ মানুষ। এই মুহূর্তে আমার সঙ্গে সদ্য চাকরিহারা সোমা সরকারও রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। সোমার সঙ্গে আমি কথা বলবো। সোমা, গতকাল এই ঐতিহাসিক রায়ে যারা সদ্য চাকরি হারালেন আপনি তাদের মধ্যে একজন, এবং আমরা অভিনব আবারও এক ধর্ণা মঞ্চ দেখতে পাচ্ছি যেখান থেকে যোগ্যরা এবার তাদের কি দোষ এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। সে প্রশ্নের উত্তর কিভাবে খুঁজছেন বা কিভাবে আসবে সেই উত্তর, কতটা আশার আলো দেখছেন বা আদৌ দেখছেন কিনা একটু বলুন প্লিজ। এখানে আমি এই কথাই বলতে চাই যে আজকে আমরা যারা চাকরি প্রার্থী এতদিন ধরে চাকরি করে আসছি, আজকে যেমন আমার মতো অনেকেই 2018-তে আমরা জয়েন করেছি, এবার 2016 চাকরি প্রার্থী 18-তে আমরা জয়েন করেছি প্রত্যেকে, এবং তারপরেও কিছু কিছু প্রার্থীরা জয়েন করেছে, কিন্তু আজকে 18 থেকে এ পর্যন্ত চাকরি করছি। এবং হঠাৎ করে আমরা গতকাল বিচার বিভাগের রায়ে বুঝতে পারলাম যে আমরা এখন আর চাকরি প্রার্থীদের মধ্যে মানে এমপ্লয়মেন্ট হিসেবে আর নেই। তো সেখানে একটা বিশাল বড় শক লাগার জায়গা তো আছেই, মানে আমরা ভীষণভাবে শকড হয়ে গেছি এই কথাটা শুনে, এই রায়টা শোনার পর থেকে।
তো আমরা এখানে বিচার বিভাগের প্রতি এক্সপেক্ট করছি, তার কাছে মাননীয় বিচারপতি মহাশয়ের কাছেই আশা রাখি। কারণ আজকে বিচার বিভাগ থেকেই বলা হয়েছে যে সরকার 14 নম্বর সংবিধানে 14 নম্বর ধারা 16 নম্বর ধারা এগুলো মান্যতা দেয়নি এবং অনেক অযোগ্য প্রার্থী যেভাবে হোক এখানে ঢুকেছে এবং সেখানে খতিয়ে দেখার বিষয়টাও হয়তো কোনোভাবে দেখা হয়নি। যেটাই হোক, কিন্তু আজকে যে যোগ্যদেরকে ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য যে এই খোঁজাখুঁজির ব্যাপারটা বা যারা অযোগ্য তাদেরকে খুঁজে বের করার কথাটা এসছে, সেখানে তাহলে আমরা যারা যোগ্য চাকরি এতদিন করছি তাদের প্রতি আজকে যে রায় বেরিয়েছে সেই রায়ে আমাদের প্রতি অন্যায় করা হলো। বেশ, কিন্তু আপনি আশা রাখছেন বিচার ব্যবস্থার প্রতি, যারা যোগ্য তারা ন্যায় বিচার পাবেন, এই আশা এখনো পর্যন্ত আপনারা রাখছেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে আপাতত যারা ছিলেন।